এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরজিকর কাণ্ডে সিবিআই এনকোয়ারির অর্ডার করেছে কলকাতা হাইকোর্ট। আজকে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং যখন হিয়ারিং চলছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করছিলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে, যে রাজ্য সরকার একই পদক্ষেপ গ্রহণ করেছে এবং পুলিশের ভূমিকা নিয়েও উনি কিন্তু অসন্তোষ প্রকাশ করছিলেন। এবং সব থেকে যেটা নিয়ে অনেকটাই সরব হয়েছেন সেটা হচ্ছে যিনি প্রিন্সিপাল ছিলেন আরজিকর মেডিকেল কলেজের ডক্টর সন্দীপ ঘোষ, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করা নিয়ে যে কি এমন প্রভাবশালী যে তাকে একটি জায়গা থেকে 4 ঘন্টার মধ্যে আরেকটি মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেওয়া হলো। তো এইসব নিয়ে উনি কিন্তু অসন্তোষ প্রকাশ করছিলেন এবং বলেছিলেন যে ওই প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ তিনি যেন একটা লম্বা ছুটি নিয়ে এই মুহূর্তে সরে যান। যদি সেটা না করেন তাহলে আমাদেরকে আমাদের মতো করে ব্যবস্থা নিতে হবে। এবং এই যে হিয়ারিং হচ্ছিল সেই হিয়ারিং এ কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার সম্পর্কেও কিন্তু একটা প্রশ্ন তোলা হয়েছিল যে কামদুনি কাণ্ডে এই অফিসার ছিলেন, ফলে তার ভূমিকা কতটা সদর্থক সেটা নিয়ে প্রশ্ন আছে। এবং সেই জন্য পুলিশ কমিশনারের বিষয়েও একটা অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি এবং তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানোর কথাও তিনি বলার চেষ্টা করেছিলেন। তো এই সব চলছিলই, কিন্তু আজকে জাস্ট কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্ট যেটা করেছে, পুলিশের হাত থেকে তদন্ত ভারটা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে সিবিআই কে। সিবিআই এই মামলার এই কেসের তদন্ত করবে, সেখানে কলকাতা পুলিশের কিছু করার থাকবে না, তারা কিছু করবে না, যা যা পেয়েছে সেই সমস্ত তথ্য তারা সিবিআই এর হাতে তুলে দেবে। এটাই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। অর্থাৎ দর্শক, কলকাতা পুলিশকে যে সময়টা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত, তিনি গতকালকে বলেছিলেন যে রবিবার পর্যন্ত আমরা দেখছি, তা না হলে আমরা অন্য এজেন্সিকে দেব। কিন্তু সেই রবিবার পর্যন্ত কলকাতা হাইকোর্ট কিন্তু অপেক্ষা করলো না। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিল এই কাণ্ডে কলকাতা পুলিশ তদন্ত করবে না, এই কাণ্ডে তদন্ত করবে সিবিআই। এবং সব থেকে যেটা ভালো বিষয় এই জন্য বলবো, কারণ সিবিআই এর এনকোয়ারির ব্যাপারে আমাদের মনে আবার অন্য একটা ধারণা রয়েছে, কিন্তু এই যে যেটা হবে তদন্ত হবে সেটা কিন্তু কোর্ট মনিটরড, অর্থাৎ কোর্টের নজরদারিতে এই এনকোয়ারি হবে, সিবিআই সেই এনকোয়ারি করবে। অর্থাৎ সিবিআই কি পাবে না পাবে, কি পাচ্ছে না পাচ্ছে সেটা টাইম টু টাইম কলকাতা হাইকোর্টকে জানাতে বাধ্য হবে। মানে ওই চলছে চলবে ওইভাবে চললে কিন্তু চলবে না। কলকাতা হাইকোর্ট মনিটর করবে, নজরদারি করবে, রিপোর্ট নেবে এবং সিবিআই কে সেই রিপোর্ট টাইমে পেশ করতে হবে কলকাতা হাইকোর্টের সামনে। ফলে দর্শক, এটা একটা সত্যি বড় খবর। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে রবিবার পর্যন্ত এটাকে আটকে রাখবো অন্তত পক্ষে, তারপর দেখা যাবে কি হবে না হবে। হয়তো রবিবারের মধ্যে অন্য কোনো প্ল্যানও হয়তো ছিল যে এর মধ্যে এমন একটা কিছু করে দেখিয়ে দেবো যে দেখো গো, এই তো আমরা তদন্ত করেছি, এবার আমরা বিচার পর্বে নিয়ে যাব। কিন্তু সেই সুযোগটা কলকাতা পুলিশ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পেলেন না। এরই মধ্যে আজকের মধ্যেই কলকাতা হাইকোর্ট সিবিআই এনকোয়ারির অর্ডারটা করে দিয়েছে। এখন দেখা যাক কলকাতা হাইকোর্ট মানে এই যে দিল সিবিআই কে, সিবিআই এখন কতটা কি করতে পারে। এবং যে ঘটনা ঘটেছে তারপর থেকে সময় কিন্তু অনেকটাই চলে গেছে। আর এই যে কেস, এই ধরনের ধর্ষণ বা খুন এর যে প্রমাণ, এগুলো কিন্তু বেশি দিন পর আর পাওয়া যায় না। এর একটা গোল্ডেন একটা সময় থাকে, গোল্ডেন পিরিয়ড যদি বলি আর কি, সেই সময়ের মধ্যে এইসব নমুনা ইত্যাদি সংগ্রহ করা সম্ভব। কিন্তু যদি সময় চলে যায় তখন কিন্তু সেগুলো আর পাওয়া যায় না। সেই জন্যই আমি গতকালকে বলেছিলাম, আর হয়তো অনেকে বলেছিলেন, যে এই যে রবিবার পর্যন্ত সময় নেওয়া হচ্ছে, যে রবিবার পর্যন্ত কলকাতা পুলিশ করবে, তারপর দরকার হলে অন্য কাউকে দেব। কিন্তু প্রশ্ন ছিল যে রবিবার পর্যন্ত যে সময়টা আছে তার মধ্যে আর কিছু থাকবে ডকুমেন্ট পাওয়ার মতো? যদি পরবর্তীকালে কোনো এজেন্সি এসে তদন্ত করে তার কিছু ডকুমেন্ট পাওয়া যাবে? আর কেনই বা এই রবিবার পর্যন্ত সময়টা নেওয়া হচ্ছে? তাহলে কি কোথাও একটা মানে তথ্য লোপাট করার চেষ্টা, এইসব যা সব আছে আর কি সেগুলোকে লোপাট করে দিয়ে কাউকে আড়াল করার চেষ্টা? এই প্রশ্ন দর্শক গতকালকে আমরা তুলেছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু কলকাতা হাইকোর্টে মামলাটা উঠেছিল, প্রধান বিচারপতি শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করছিলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। এবং বিশেষ করে ওই যেটা বলছিলাম, প্রিন্সিপালকে কেন একটি কলেজ থেকে আরেকটি কলেজে একই দিনে ট্রান্সফার করে দেওয়া হলো, তার মানে বিষয়টা কি? এটা নিয়ে ভীষণ একটা সন্দেহ প্রকাশ করেছেন
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সব দেখে শুনে এবং কেস ডায়েরি চাওয়া হয়েছিল, কেস ডায়েরি জমা করতে বলা হয়েছিল আজকে দুপুর 1টার মধ্যে, সেটা জমা করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার তথা পুলিশ। সেই সব দেখে শুনে আরো চর্চা করে কলকাতা হাইকোর্ট কোথাও বুঝেছে এ তদন্ত পুলিশকে দিয়ে হবে না, পুলিশ তদন্ত ঠিক মতো করে করছে না, এখনো পর্যন্ত যা করেছে এটা ভরসাযোগ্য নয়। আসলে ভরসাযোগ্য কি করে হবে? এই ঘটনার পরে পুলিশ কেসটাকে যে স্টার্ট করেছিল সেটা জাস্ট একটা ইউডি হিসেবে, আনন্যাচারাল ডেথ হিসেবে তারা এটাকে স্টার্ট করেছিল। যেখানে এইরকম একটা কাণ্ড ঘটলো, রেপ এবং মার্ডার, খুন, মারাত্মক ঘটনা, সেখানে আনন্যাচারাল ইউডি মানে ওই সুইসাইড করলে যেমন টাইপের হয় সেই টাইপের রহস্যজনক মৃত্যু, এটাকে ধরে তারা তদন্ত স্টার্ট করেছিল। ফলে ওখানেই তো পুলিশের কি উদ্দেশ্য সেটা পরিষ্কার হয়ে গেছে, বা পুলিশকে দিয়ে কি করানো হচ্ছিল সেটা তো পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যই প্রধান বিচারপতি তিনি কিন্তু কলকাতা পুলিশের উপরে আর কোনো ভরসা রাখতে পারলেন না, পরিষ্কার বলে দিয়েছেন, তার বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে এই ঘটনার তদন্ত করবে সিবিআই। এখন দেখা যাক সিবিআই কি কতটা কি করতে পারে এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কতটা ঠেলা দিয়ে বা কড়া নজরদারিকে অন রেখে এটার তদন্ত শেষ করতে পারে। এখন দর্শক অবশ্যই তো আমরা দেখবো, নজর তো থাকবে কি হচ্ছে না হচ্ছে। তবে এই যে এইসব হলো, এই যে ডক্টর সন্দীপ ঘোষকেও কার্যত বাঁচানোর চেষ্টা এবং তাকে আবার অন্য কলেজে ট্রান্সফার করে কিছু একটা চেষ্টা হচ্ছিল, এটা কেন হচ্ছিল? আর এর মধ্যে যেসব ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনার পরে বাড়িতে ফোন করে বলা সুইসাইড, কেউ ফোন করেছিলেন, কে ফোন করেছিলেন, কেন করেছিলেন, কার নির্দেশে ফোনটা করেছিলেন, এবং তারপরে এই যে একজন শুধু সিভিক ভলেন্টিয়ারকে ধরে আর কাউকে খুঁজে পাচ্ছে না পুলিশ, এটার মানে কি? এটার মানে কি? পুলিশের হাত কি কোথাও বেঁধে রাখা হয়েছিল? মানে যা সব হচ্ছিল তদন্ত, সেগুলো কি কোথাও একটা স্ক্রিপ্ট অনুযায়ী হচ্ছিল? আর মুখ্যমন্ত্রী প্রথমে বললেন সিবিআই এনকোয়ারি, আমার কোনো আপত্তি নেই, পরবর্তীকালে গতকালকে আবার বললেন রোববার পর্যন্ত আমরা ওয়েট করব। এই যে সময় নেওয়া, সময় দেওয়া, এটার উদ্দেশ্য কি? ফলে এটা কি কোথাও একটা কিছু ষড়যন্ত্র হয়েছে? এখন যদি এটার মানে এইরকম তদন্তের ক্ষেত্রে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে যারা ষড়যন্ত্র করেছেন তাদের প্রত্যেককে তদন্তের আওতায় আনতে হবে, এফআইআর করতে হবে তাদের নামেও ষড়যন্ত্রকারী হিসেবে, এবং তাদেরকে দরকার হলে গ্রেফতার করতে হবে। আমি দর্শক আপনাদেরকে একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী এই সিবিআই এনকোয়ারি হওয়ার আগে, মানে অর্ডারটা হওয়ার আগে, উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন। উনি কি বলেছিলেন আমি সেই বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই, যে কাকে কাকে বুক করতে হবে, কাকে কাকে তদন্তের আওতায় আনতে হবে, সেটা নিয়ে কিন্তু উনি একটা মন্তব্য করেছিলেন, এবং সেই সঙ্গে একটা পাবলিক কল উনিও চাইছেন আর কি, যেটা আমি আজকে বলেছিলাম যে এবার কিন্তু রাস্তাতে নামতে হবে। এই দফা সেই দফা না, এই লাইট চাই, অমুক চাই, চেয়ার চাই, টেবিল চাই, এরকম দফা দফা করে কিচ্ছু হবে না। একটাই দফা হওয়া উচিত, দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। সেটাও মানে উনিও কার্যত সেটাও বলতে চেয়েছেন। কি বলেছেন আজকে এই সিবিআই এনকোয়ারি মানে অর্ডার হওয়ার আগে, আপনাদেরকে আমি জাস্ট শোনাবো, ওয়েট করুন দর্শক, তারপর আমি আলোচনাতে আসছি। সন্দীপ ঘোষকে আবার 4 ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে, এই নিয়ে হাইকোর্টের বক্তব্য, এত ক্ষমতাশালী উনি হলেন কি করে? আর আজকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলের সকাল থেকে ধর্নায় ছাত্রছাত্রীরা তাকে ঢুকতে দেবে না। গতকাল আমি পিল করেছিলাম, অন্য অনেকেও করেছেন, এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন। বিষয়টা তা নয়, একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা। এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা। বরদাস্ত করা যায় না, রক্ষকই ভক্ষক, এটা মেনে নেওয়া যায় না। কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই, এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গরিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড, এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। ইউডি কেস, দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি।
আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার। ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড। অলিখিতভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আমি গত 3 দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আরজি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে, আমাকে অ্যালাউ করা হোক। দে নট রেসপন্ডেড। ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, তারাও নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম, আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি, 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক আমি আসবো অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকেলবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএরা 1 পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। কোথায় ধর্ণা দেবেন দাদা? কোথায় ধর্ণা দেবেন? দর্শক শুনলেন, একমাত্র ডিমান্ড সবার হওয়া উচিত, যেটা বলার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী, একটাই, যেটা আমি আজকে দুপুরেই বলেছিলাম। এত 18 দফা 9 দফা 20 দফা দাবি আর ওইসব দফা না, একটাই দফা, একটাই দফা, একটাই দাবি। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। এই হচ্ছে এখন বর্তমান স্লোগান হওয়া উচিত। শুভেন্দু অধিকারী উনিও বলছেন যে এরকম কল দিন, আমি একজন নাগরিক হিসেবে আমি আসবো, ওই ব্যানার টেনার সব গুলি মারুন, নাগরিক হিসেবে আসবো, আর চলতে পারে না, একে সরাতেই হবে, একে সরাতেই হবে। এই কথা শুভেন্দু অধিকারীও কিন্তু বলছেন। এবং তার আগে আপনারা শুনলেন, এটা তো সিবিআই এনকোয়ারি অর্ডারের আগের বক্তব্য, এখন তো অর্ডার হয়ে গেছে। উনি পরিষ্কার বললেন যে আমি চাই কোর্ট মনিটরড সিবিআই, সেটা কিন্তু হচ্ছে। এবং উনি কয়েকটা নাম বললেন, এদেরকে বুক করে এগোতে হবে, এসপি দাস, ডক্টর এসপি দাস, বিনীত গোয়েল এবং ডক্টর সন্দীপ ঘোষ, এদেরকে একেবারে ট্যাগ করে এনকোয়ারি করতে হবে, তাহলেই রহস্যের উদ্ঘাটন হয়ে যাবে। তো দর্শক দেখা যাক এখন কি হয়। সিবিআই তো এনকোয়ারি স্টার্ট করবে এবং যেটা খবর আরো যে 3 সপ্তাহ পরে আবার রিপোর্ট জমা করতে হবে। আর ডক্টর সন্দীপ ঘোষ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফ থেকে উনি কিন্তু অধ্যক্ষের পদে জয়েন করতে পারবেন না। এবং এর মধ্যে আবার একটা হয়েছে কাহিনী, কলকাতা হাইকোর্ট সকালের দিকে বলেছিল যে উনি যেন একটা লম্বা ছুটি নিয়ে এই মুহূর্তে সরে যান। উনি কি করেছেন জানেন? ডক্টর সন্দীপ ঘোষ 15 দিনের ছুটি, 15 দিনের ছুটি অ্যাপিল করেছিলেন, 15 দিন ছুটি অ্যাপিল করেছিলেন। এবং তারপরে একটা খবর এসেছিল যে ওটা মনে হচ্ছে গৃহীত হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের যিনি আগের প্রিন্সিপাল ছিলেন তিনি দায়িত্ব সামলাবেন, উনি এখন ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকবেন না। 15 দিনের ছুটি, যে খবরটা এসেছিল তার ওটা গৃহীত হয়েছে। ভাবুন, কলকাতা হাইকোর্ট বলেছে যে লম্বা ছুটি নিয়ে আপনি যান, 15 দিনের ছুটি। এবং এখানেও একটা টুইস্ট আছে, যেটা আমার কথা মনে হচ্ছে। যিনি প্রিন্সিপাল বর্তমান ন্যাশনাল মেডিকেল কলেজের, কালকে শুনেছিলাম 18 দিন চাকরি রয়েছে, তার আজকে একটা দিন তো চলে গেল, তার আর 17 দিন চাকরি উনার আছে প্রিন্সিপালের পদে। আর উনি ছুটি নিয়েছিলেন 15 দিনের জন্য, তার ঠিক 2 দিন আগে উনি এসে হাল ধরে নেবেন, এবার উনি কন্টিনিউ করবেন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে। তাদের কথা হয়তো ভেবেছিলেন যে ক্ষোভ বিক্ষোভ সব থেমে যাবে, আমি আবার চেয়ারে বসে পড়বো, বা দিদিমণি হয়তো ভেবেছিলেন যে ওনাকে আবার চেয়ারে বসিয়ে দেবো। কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যক্ষের পদে জয়েন করতে পারবেন না ডক্টর সন্দীপ ঘোষ। এটাও একটা ভালো পদক্ষেপ।
একদিকে ভাবুন সরকারের নির্লজ্জপনা, ওনাকে বলছেন কে রঞ্জিত ঘোষ রে ভাই, এই কে সন্দীপ ঘোষ রে ভাই, এত খাতির কেন, এত খাতির কেন? আবার কেউ কেউ বলছেন যে সন্দীপ ঘোষ কি রঞ্জিত ঘোষের ভাইপো, কে চাই না ব্যাপার স্যাপার, এটা কেউ কেউ প্রশ্ন তুলছে। কে কোন রঞ্জিত ঘোষের কথা বলা হচ্ছে তাও বলতে পারবো না, কিন্তু কেউ কেউ বলছেন যে এত খাতির কেসের, এত সমালোচনা, এত কথা, তারপরেও সেই জোর করে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে রেখে দেওয়ার চেষ্টা হবে, এত জোর করে, এত নির্লজ্জপনা কিসের, এত তাগিদ কিসের মুখ্যমন্ত্রীর? এ আবার কোন ভাইপো, কার ভাইপো? এটা কি রঞ্জিত ঘোষের ভাইপো? প্রশ্ন লোকে তুলছেন, আমার এ নিয়ে কোনো জানা নেই কিছু। তো যাই হোক, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে হবে না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ডক্টর সন্দীপ ঘোষ উনি কিন্তু অধ্যক্ষের পদে জয়েন করতে পারবেন না। ফলে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ এই মুহূর্তে খুব প্রশংসনীয়, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। একটাই আমাদের বক্তব্য, সিবিআই এনকোয়ারি খুব ভালো কথা, সেন্ট্রাল এজেন্সি, কলকাতা হাইকোর্ট মনিটর্ড খুব ভালো কথা, একটা মাথার উপরে কোর্ট রয়েছে, কিন্তু তদন্ত যেন দ্রুত শেষ হয় এবং যেন শাস্তিমূলক ব্যবস্থা হয়, এই আপিল আমাদের আছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।